আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলামী। এই জামায়াতে ইসলামীকে নিয়ে সবচেয়ে মাথা ব্যথার যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে এই দলটি বাংলাদেশের স্বাধীনতার সময় তাদের যে অবস্থান ছিল, তাদের যে ভূমিকা ছিল, এটা নিয়ে এই দলটি যেমন বাংলাদেশের অনেকেই সমালোচনা করেন এবং সবচেয়ে বেশি মাথা ব্যথার যদি কারণ থাকে সেটা হচ্ছে ভারতের। কারণ ভারত কখনোই এই রাজনৈতিক দলটি বাংলাদেশে ফুলে ফেঁপে উঠুক, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকুক, বাংলাদেশের কোনো রাজনীতিতে এই দলটির একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকুক, এটা ভারত কিন্তু কখনোই চায় না। না চাওয়ার পিছনে যে কারণটি সবচেয়ে বেশি আলোচিত হয় সেটি হচ্ছে স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষে এই দলটির গুরুত্বপূর্ণ অবস্থান। তো দর্শক, এই দলটি যখন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল তখন স্বাভাবিকভাবেই এই দলটির অবস্থান কিন্তু ভারতের বিপক্ষে ছিল। কারণ ভারত চেয়েছিল যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হোক। অপরদিকে জামায়াতে ইসলামী এবং পাকিস্তান চেয়েছিল যে পাকিস্তান যেভাবে আছে অখণ্ড অবস্থায় আছে, অখণ্ড অবস্থাতেই থাক। পাকিস্তানিদের মধ্যে অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানিদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেটা তারা অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে তারা সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেবে। কিন্তু ভারত যেন সেখানে নাক না গলায়, এই দাবিটা ছিল জামায়াতে ইসলামীর। ফলে ভারতের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর একটি ঐতিহাসিক অবস্থান কিন্তু ছিল। তো এই অবস্থানটাকেই কাজে লাগিয়ে দীর্ঘদিনে কিন্তু আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে প্রীতি, ভারতের যে ভালোবাসা সেটা কিন্তু তারা পেয়ে আসছিল। যদিও বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে জামাতের রাজনীতি করারও কিন্তু প্রমাণ কিন্তু আছে। তো যাই হোক, তারপরেও রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই আওয়ামী লীগ কিন্তু বারবার জামাত কার্ডটি কিন্তু ব্যবহার করেছে। এবং বিএনপির বিরুদ্ধে ভারতের যে অভিযোগ যে তারা জামাতের সঙ্গে জোট রাজনীতি করে, তারা ক্ষমতায় আসলে জামাতকে সেখানে জায়গা দেয়, মন্ত্রিত্ব দেয়, এবং যে জামাত ভারতের জন্য একটি হুমকি স্বরূপ রাজনৈতিক দল। তো এই জন্য বিএনপির সঙ্গেও ভারতের যে সম্পর্ক সেটাও কিন্তু স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে এই জামাত রাজনীতি কিন্তু একটি বড় ফ্যাক্টর। তো দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার পদত্যাগের পর এই যে অন্তর্বর্তীকালীন বাংলাদেশে বর্তমান সরকার, এই সরকার বাংলাদেশে কখন একটি জাতীয় নির্বাচন দেবে এই বিষয় নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা কাটছে না। যদিও এই উপদেষ্টা মণ্ডলী তারা বলছে যে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের পরেই একটি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে মত উপদেষ্টা মণ্ডলীর, এই মতের সঙ্গে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাত এবং আরও যে রাজনৈতিক দলগুলো আছে ছোটোখাটো, তারাও মোটামুটি কিন্তু সহমত পোষণ করেছে। তো এবার লাখ টাকার প্রশ্ন হচ্ছে, এই যে জামাত এবং বিএনপি, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি চর্চিত বিষয়, এই জামাত বিএনপি আগামী রাজনীতিতে কি জোট করে নির্বাচন করবে নাকি আলাদা আলাদা করে করবে? তো দর্শক, আপনারা জানেন এই যে শেখ হাসিনার পতন, এর ফলে বাংলাদেশের রাজনীতিতে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক, বিএনপি আগামী সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করতে পারে, এটার পক্ষে তাদের অনেক যুক্তি আছে। আবার জামাতের সঙ্গে জোট করেও কিন্তু রাজনীতি করতে পারে, যদিও এই সম্ভাবনাটা মনে হয় একটুখানি কম। তো বিএনপি কেন এককভাবে রাজনীতিটা করতে পারে বা সংসদ নির্বাচন করতে পারে, এটার পক্ষে যেটা যুক্তি সেটা হচ্ছে, এখন আপনারা দেখবেন বাংলাদেশের রাজনীতিতে এতদিন যারা আওয়ামী লীগ করত, অর্থাৎ তৃণমূল স্তরে যারা আওয়ামী লীগ করত বিভিন্ন সুযোগ সুবিধার জন্যে, যেহেতু এরা বাঙালি এবং বাঙালি রাজনীতি নিয়ে আমার গভীর পর্যবেক্ষণ আছে, আমি জানি এবং আপনারাও জানেন, এই বাঙালি আওয়ামী রাজনীতিবিদগুলো তারা কিন্তু এখন দলে দলে কিছুটা জামাতে যাবে আর বেশিরভাগটা কিন্তু চলে যাবে বিএনপিতে। ফলে বিএনপির যে জনসমর্থন বিগত দিনে যেটা ছিল সেটা কিন্তু ফুলে ফেঁপে আরও অনেক বেশি হবে। ফলে জামাতকে নিয়ে রাজনীতি করার বা ক্ষমতায় আসার বিএনপির যে প্রয়োজনীয়তা এতদিন ছিল সেটা হয়তো অনেকটা কমে যাবে। এবং এক্ষেত্রে বিএনপি এটাও ভারতকে দেখাতে পারবে যে জামাতকে নিয়ে তাদের রাজনীতি করার যে একটি ব্যাপার ছিল সেটা তারা এখন করছে না। ফলে যেহেতু
একটি বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, ফলে ভারতের কিছুটা হলেও ভালোবাসার আশায় বিএনপি এই সিদ্ধান্ত কিন্তু নিতে পারে। এবং এক্ষেত্রে আরও বড় যে কারণটা, তাদের ক্ষমতায় আসার জন্য আর তো কোনো বড় কোনো রাজনৈতিক জোটের তো কোনো প্রয়োজন হচ্ছে না, যেহেতু তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটা ইতিমধ্যে অনেকটা দুর্বল হয়ে গেছে এবং আগামী সংসদ নির্বাচনে এই দলটি কি করতে পারবে এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আগামী দিনে আওয়ামী লীগকে কিন্তু একটি নিষিদ্ধ সংগঠন হিসেবেও কিন্তু ঘোষণা করতে পারে। ফলে আগামীতে এই আওয়ামী লীগ তারা কতটা তাদের কোমর সোজা করে দাঁড়াতে পারবে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তো দর্শক, এই যখন প্রেক্ষাপট, তখন জামায়াতে ইসলামী কী করবে? এটা বলতে দ্বিধা নাই যে জামায়াতে ইসলামী অত্যন্ত একটি শক্তিশালী আদর্শিক রাজনৈতিক দল। এই দলে যারা যুক্ত তারা দলীয় যে কমান্ডের সিদ্ধান্ত তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করে, দলের শৃঙ্খলা সবসময় তারা রক্ষা করে চলার চেষ্টা করে এবং দলের নির্দেশ অনুযায়ী চলে। হয়তো দলে সমর্থন বিএনপি বা আওয়ামী লীগের মতো নেই, যদিও অনেকেই মনে করেন যে 10 থেকে 14% তাদের জনসমর্থন আছে, তো তারপরেও এই সমর্থনটাই কিন্তু তাদের মূল শক্তি এবং এরা সবসময় নিরেটভাবে সবসময় দলের পিছনে লেগে থাকে। দলের যদি কোনো মিটিং মিছিল হয়, যে কয়জন তাদের সমর্থক থাকে তারা সবাই সেখানে গিয়ে কিন্তু অংশগ্রহণ করে জোরদার করে দলীয় যে কর্মসূচি সেটা তারা পালন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দলটি এককভাবে বাংলাদেশের ক্ষমতায় আসার মতো শক্তি কিন্তু তাদের এখনও নেই। ফলে যদি বিএনপি তাদেরকে জোটসঙ্গী হিসেবে না রাখে, সেক্ষেত্রে এই দলটি হয়তো ছোট ছোট কিছু রাজনৈতিক দল, ইসলামপন্থী কিছু রাজনৈতিক দল, যে দলগুলো মোটামুটি ডানপন্থী, এটা হতে পারে ছোট ছোট ইসলামিক রাজনৈতিক দল, হতে পারে ভিপি নূরের দল, হতে পারে লেবার পার্টির মতো দল, এদের সঙ্গে জোট করে আগামীতে নির্বাচন করে একটা ভালো রেজাল্টের কিন্তু আশা তারা করতেই পারে এবং সেক্ষেত্রে তারা বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে তারা রাখতে পারে। তো দর্শক, এক্ষেত্রে নিশ্চয়ই আপনারা দেখেছেন জামাতের আমির তিনি এই আশঙ্কাটা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন ছোট ছোট ইসলামিক রাজনৈতিক দল এবং ছোট ছোট অন্য যে রাজনৈতিক দলের প্রধানরা আছে তাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু তিনি বিভিন্ন ধরনের মিটিং, মত বিনিময় সভা সেটা কিন্তু করছেন। তো দর্শক, এই যখন অবস্থা, যখন জামাত 3টি আসনে লড়াই করতে পারে, বিএনপি আলাদা করে লড়াই করতে পারে, এই যখন সম্ভাবনা, তখন এখানে একটি আশঙ্কাও কিন্তু আছে। কারণ যতই আওয়ামী লীগকে ছন্নছাড়া মনে হচ্ছে, এই দুটো বড় রাজনৈতিক দল যদি আলাদা আলাদা নির্বাচন করে, সেক্ষেত্রে এই সুযোগটি নিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক তারা যদি আলাদা কোনো প্রতীকে যদি নিষিদ্ধ হয়েও তারপরেও তারা যদি আলাদা প্রতীকে একটি ভালো ফল তারা করতে পারে, তো এই ফলটি কিন্তু আওয়ামী লীগকে আগামী রাজনীতিতে একটি ভালো জায়গা করে দেবে এবং আগামী রাজনীতিতে ফিরে আসার জন্য তাদের একটি বড় অক্সিজেন হিসেবে কিন্তু কাজ করবে। আগামী রাজনীতিতে বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দল যদি জোট করে রাজনীতি করে, সেক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগকে অত্যন্ত দুর্বল এবং পরবর্তীকালে হয়তো আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি করা যাবে। কিন্তু যদি তারা আলাদা আলাদা করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ অবশ্যই একটা ভালো তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার কিন্তু সম্ভাবনা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।